অনেকটাই বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো একটু উঠে বসো বাবা, পেশেন্টকে আমরা উঠে বসাবো, এবং লিনিং ফরওয়ার্ড করে পেশেন্টকে এইভাবে লিনিং ফরওয়ার্ড করে আমরা আবার তার বেজে অর্থাৎ অ্যারোটিক এরিয়াতে এবং লেফট প্যারাস্টার্নাল এরিয়াতে এবং অ্যারোটিক এরিয়াতে কোনো মারমার আছে কিনা আমরা দেখব। এবং এই ক্ষেত্রে আমাদের একই রকম এক্সপ্রেশন হবে যে শ্বাস নেন, শ্বাস ছেড়ে বন্ধ রাখেন, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। এবং এরপরে আমরা শ্বাস বন্ধ রেখে তার ক্যারোটিড যে অংশটা আছে, ক্যারোটিড আর্টারির উপরে একটু পালপেট করে দেখব যে কোনো সিস্টোলিক, অ্যারোটিক স্টেনোসিসের কোনো সিস্টোলিক মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা, অথবা অ্যারোটিক রিগার্জিটেশনের মারমার যদি আমরা পাই, তাহলে ট্রাইকাসপিড রিজিয়নে কোনো মারমার তার পাওয়া যাচ্ছে কিনা, লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে, লোয়ার লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে। এবং অবশ্যই মনে রাখতে হবে এই পজিশন করার পরে পেশেন্টকে আবার শুয়ে দিতে হবে। এবং এটা মনে রাখতে হবে এই ম্যানোভারটা অ্যারোটিক ভালভের, অ্যারোটিক হার্ট বা হার্টের বেস যেটা, অ্যারোটিক সাউন্ড যদি আমরা শুনতে চাই, অ্যারোটিক স্টেনোসিস বা রিগার্জিটেশন, সেটা আসলে আছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে পেশেন্টকে লিনিং ফরওয়ার্ড করে ব্রেথ হোল্ড আফটার এক্সপ্রেশন করে দেখতে হবে। এটা ছিল অসকালটেশনের পার্ট। আমাদের 4টে এরিয়ায় আমরা অসকালটেট করলাম এবং আমরা মারমারের ব্যাপারে খেয়াল রাখবো এবং মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা এবং সেটা কোইনসাইড করে কিনা এটা আমরা হলো যে ইসের সাথে, পালসের সাথে অবশ্যই আমরা সবসময় কোইনসাইড করে দেখব। এবং ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নির্ঝর কুমার সাহা, ফেস বি রেসিডেন্ট, কার্ডিওলজি এনআইসিভিটিতে। আজকে আপনাদের সাথে আপনাদেরকে আমরা দেখাবো কার্ডিওভাস্কুলার সিস্টেম এর এক্সামিনেশন, বা আমরা যেটাকে বলি যে সিভিএস এক্সামিনেশন। কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিভিএস এক্সামিনেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং পরীক্ষাতে শর্ট কেসে এটা অবশ্যই আপনারা পাবেন, আর লং কেসেও পাওয়ার সম্ভাবনা কিছু কিছু কেস, সিলেক্টিভ কেসে বেশি, অথবা অনেক সময় লং কেসেও আপনাদেরকে এক্সামিনেশন পেতে হতে পারে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনকে আমরা প্রথমত কয়েকটা ভাগে ভাগ করে ফেলি, যার মধ্যে আছে পালস এক্সামিনেশন, ব্লাড প্রেশার এক্সামিনেশন, জেভিপি এক্সামিনেশন এবং প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের আবার 3টা পার্ট, একটা হলো ইন্সপেকশন, পালপেশন, পারকাশনটা এখানে আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এবং অসকালটেশন। এবং এরপরে কি আছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনের সাথে রিলেভেন্ট কিছু জিনিস দেখা, যেটা একদম শেষে দেখা। তো অ্যাজ ইউ অল নো যে প্রত্যেকটা এক্সামিনেশনের আগেই কিছু বেসিক প্রিন্সিপাল বা বেসিক প্রসিডিওর থাকে। তার মধ্যে একটা হলো যে গ্রিটিংস, অর্থাৎ পেশেন্টের কাছ থেকে পেশেন্টের সাথে পরিচয় হওয়া এবং নিজের পরিচয় দেওয়া। 2 নম্বর হলো যে তাকে এক্সপোজ করা যথেষ্ট পরিমাণে, যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনে প্রিকর্ডিয়ামে আমরা যদি মেল পেশেন্ট হয় এবং থাকে, তাহলে ইট ইজ বেটার টু এক্সামিন টু এক্সপোজ দ্য পেশেন্ট আপ টু দ্য ফুল বেয়ার চেস্ট, এক্সামিন করাটা সবচেয়ে ভালো। 3 নম্বর হলো একজন অ্যাটেন্ডেন্ট। অবশ্যই যদি ফিমেল পেশেন্টকে এক্সামিন করেন তাহলে ফিমেল পেশেন্টের সাথে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং হলো যে প্রপার এক্সপোজার। তাহলে আমরা কী বললাম, গ্রিটিংস, এক্সপোজার এবং অ্যাটেন্ডেন্ট। আর আমি দেখেন আমরা প্রথমে ধাপে ধাপে দেখব। সবার আগে আমরা পালস এক্সামিনেশনটা দেখব, যেটা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি সবাইকেই পরীক্ষাতে ফেস করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নির্ঝর। আমি আজকে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের আমি আপনার এক্সামিনেশন করব। তো আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বলবেন, আমি পরীক্ষা নিরীক্ষা সেভাবে করব অথবা বন্ধ করে দেব। এরপরেই যেটা করবেন যে আপনার সামনে যিনি এক্সামিনার থাকবেন তাকে জিজ্ঞেস করবেন যে স্যার আমার একটা প্রপার হলো যে স্ক্রিনিং দরকার এবং আমার একজন পেশেন্ট অ্যাটেন্ডেন্ট প্রয়োজন। তো প্রথমে আমরা যখন পালস এক্সামিন করব, আমাদের পালস আছে বডিতে অনেকগুলো। সবসময় মনে রাখতে হবে যে আমরা যতগুলো পালস আছে আমরা রেডিয়াল পালস থেকে দেখা শুরু করব। রেডিয়াল পালস, ব্রাকিয়াল পালস, ক্যারোটিড পালস, এবং এরপরে যে চলে আসবে লোয়ার লিম্বে পপলিটিয়াল পালস, তারপরে পোস্টেরিয়র টিবিয়াল, অ্যান্টেরিয়র টিবিয়াল অথবা আর্টেরিয়া ডরসালিস পেডিস। যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, আমরা পালস 2 পাশেই দেখব। প্রথমে এক পাশে ফিল করব, দেন 2 পাশেই আমরা পালপেট করে দেখব। তো প্রথমে আমরা আসি রেডিয়াল পালসে। রেডিয়াল পালস যখনই আমরা চেক করব, প্রথমে আমরা পেশেন্টের সাথে হ্যান্ডশেকের মতো করে আমরা হাতটা একটু ধরবো,
ধরার পরে তার হাতটা সেমি প্রোনেশন এবং সেমি ফ্লেকশন করে আমরা ঠিক তার ফ্লেক্সর কার্পি যে আলনারিস মাসেলটা আছে তার ঠিক ল্যাটারালি ঠিক রেডিয়াল হেডের যে রেডিয়াল হেডের বেজে আমরা এই পালসটা ফিল করব উইথ 3 ফিঙ্গার্স, 3টা আঙুল দিয়ে। এটা হবে কেমন এরকম, এভাবে আমরা ফিল করব এবং এখানে 3টা আঙুল, একটা দিয়ে আমরা ফিল করি, একটা দিয়ে আমরা রিগার্জিটেশন প্রিভেন্ট করি এবং একটা দিয়ে আমরা ফিক্স করি। এইভাবে আমরা 3টা আঙুল দিয়ে আমরা রেডিয়াল পালসটাকে ফিল করব। রেডিয়াল আর্টারিতে আমরা পালসের দেখব রেট এবং রিদম। রেটটা দেখার জন্য নিয়ম হলো যে 1 মিনিটে আসলে তার পালস কতগুলো হচ্ছে এটা দেখার জন্য আমরা ঘড়িতে খেয়াল করব এবং আমরা 15 সেকেন্ড এইটা ফিল করব। পনেরো সেকেন্ড ফিল করে আমরা যেই পালসটা পাবো সেই পালসটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। যেমন ওর পালস আছে হলো 16, এখানে আমরা 4 দিয়ে গুণ করলে 64 হবে ওর পালস। এরপর আমরা রিদমটা দেখব। রিদম পালসের ক্ষেত্রে রিদমটা ফিল করার ব্যাপার, এখানে রিদমটা হতে পারে রেগুলার, ইউজুয়ালি আমরা রেগুলারই পাবো, অথবা ইরেগুলারের মধ্যে হতে পারে ইরেগুলারলি ইরেগুলার অথবা রেগুলারলি ইরেগুলার আমাদের ফিজিওলজিক্যালি অনেক সময় হয়, যেমন সাইনাস অ্যারিথমিয়ার ক্ষেত্রে হতে পারে বা পিভিসির ক্ষেত্রে হতে পারে। আর ইরেগুলার যেমন একটা খুবই কমন কজ হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মাল্টিপল অ্যাট্রিয়াল একটোপিক্স বা হলো যে মাল্টিপল অ্যাট্রিয়াল একটোপিক্স বা মাল্টিপল পিভিসি, এই ধরনের কন্ডিশনগুলোতে ইরেগুলার পালস পাওয়া যেতে পারে। পালসের রেট এবং রিদম দেখার পরে যখন আমরা রেডিয়াল পালস দেখা শেষ করলাম, একই সাথে তখন আমরা 2টা পালসের কোনো রেডিয়াল ডিলে আছে কিনা এটা দেখব। তার লেফট হ্যান্ড নিয়ে একই সাথে এইভাবে 2টা পালস আমরা ফিল করব এবং দেখব যে 2টা পালস আসলে সিমেট্রিক্যালি আমরা ফিল করতে পারছি কিনা। যদি কারোর কোনো রকম প্যাথোলজি থাকে, যেমন কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা অথবা হলো যে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা না, যদি কারোর অ্যাওর্টিক ডাইসেকশন থাকে অথবা অন্য কোনো কজ থাকে, যেমন হলো বা টাকাইশো ডিজিজ থাকে, ভাস্কুলাইটিস থাকে, সেক্ষেত্রে কিন্তু 2টা পালস আমরা সিমেট্রিক্যালি নাও পেতে পারি। রেট এবং রিদম দেখার পরে রেডিয়াল আর্টারিতে আমাদের আর বেশি কিছু দেখার নেই। এরপরে আমরা চলে যাব ব্রাকিয়াল আর্টারির পালসেশনে। ব্রাকিয়াল আর্টারির পালসেশনের জন্য আমরা কিউবিটাল ফাসাতে বাইসেপস ব্র্যাকি যে টেন্ডনটা আছে, এই টেন্ডনের একটু ল্যাটারালি আমরা ফিল করব ব্রাকিয়াল পালস এবং ফিলটা হবে আমাদের লেফট থাম দিয়ে এবং এটা হবে এগেইনস্ট দ্য হিউমেরাসের লোয়ার এন্ডের এগেইনস্টে আমরা চাপ দিয়ে এটা ফিল করব। অর্থাৎ এইভাবে আমরা ব্রাকিয়াল আর্টারির যে পালসটা আছে আমরা এইভাবে ফিল করব। এখানে আমরা পালসের ক্যারেক্টার এবং পালসের হলো যে ক্যারেক্টারটা আমরা ভালো মতো বুঝতে পারবো এবং পাশাপাশি পালসের ভলিউমটাও আমরা বুঝতে পারবো। এভাবে একটাই দেখার পরে আমরা লেফট হ্যান্ডেও ঠিক সেমভাবে ব্রাকিয়াল আর্টারি এইভাবেই হাতটা রেখে, এটা আমাদের সাপোর্ট ভালো হবে, এভাবে আমরা 2টা ব্রাকিয়াল আর্টারির পালসও ফিল করতে পারি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। এই জিনিসটা কিন্তু আমরা রেডিয়াল আর্টারিতে দেখব। এটা দেখার নিয়ম হলো যে আপনাকে প্রথমেই ডিস্টালি ব্রাকিয়াল আর্টারিতে চাপ দিয়ে ব্রাকিয়াল পালসটা যতদূর সম্ভব অবলিটারেট করে দিতে হবে। দেওয়ার পরে ডান হাত দিয়ে রেডিয়াল আর্টারিটা ফিল করতে হবে যে আসলে এখানে কোনো রকম ক্যালসিফিকেশন হয়ে গেছে কিনা বা কোনো আর্টারির হার্ডেনিং হয়ে গেছে কিনা। যেমন মঙ্কেপার ক্যালসিফিকেশন বা এজিংয়ের সাথে অ্যাথেরোস্ক্লেরোসিসের সাথে অনেক সময় এই পালসটা ওই মানে আর্টারিওস্ক্লেরোসিস হয়ে গেলে আর্টারিটা অনেকটা কর্ড লাইক স্ট্রাকচার বা হার্ড হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল দেখার জন্য ব্রাকিয়াল আর্টারিটাকে আমরা অবলিটারেট করব হাত দিয়ে, দেন রেডিয়াল আর্টারির যে পালসটা বা রেডিয়াল আর্টারির পালসটা না, আমরা স্পেশালি রেডিয়াল আর্টারিটাকে ফিল করব যে সেটা কেমন আছে এভাবে। তাহলে আমরা রেট দেখলাম, রিদম দেখলাম, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল দেখলাম, ভলিউম দেখলাম এবং ক্যারেক্টার দেখলাম। পালসে সাধারণত আমরা এই 5টা জিনিসই দেখি। তবে ক্যারেক্টার এবং হলো যে ভলিউম দেখার জন্য ওয়ান অফ দ্য আইডিয়াল পালসেস হলো ক্যারোটিড আর্টারির পালসেশন। মনে রাখতে হবে ক্যারোটিড আর্টারি কখনোই আমরা একসাথে সিমেট্রিক্যালি পালপেট করব না, তাতে ক্যারোটিড সাইনাসে কম্প্রেশন করবে, পেশেন্টের সিনকোপাল অ্যাটাক হওয়ার পসিবিলিটি থাকে। ক্যারোটিড আর্টারি পালসেশন দেখার সাইটটা হলো আমাদের স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের হলো যে মিডিয়ালি এবং হায়োয়েড বোন বা হায়োয়েড কার্টিলেজের লেভেলে।
এরকম একটা জায়গাতে আমরা ক্যারোটিড আর্টারি পালসেশন দেখব। এই জন্য প্রথমে পেশেন্টকে একটু রিল্যাক্স করে মাথাটা ঘুরিয়ে দিতে হবে এবং তার স্টার্নোক্লিডোমাস্টারটা আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে বাম হাতের, যেহেতু আমরা রাইট ক্যারোটিড দেখব, আমরা বাম হাতের থাম দিয়ে পেশেন্টের এইভাবে ক্যারোটিড পালসটা ফিল করব। একইভাবে যখন আমরা ডান পাশেরটা দেখব তখন তার মুখটা আমাদের দিকে ঘুরিয়ে আমরা প্রথমে তাদের স্টার্নোক্লিডোমাস্টার মাসেলটা একটু ফিল করে নেব এবং এরপরে ডান হাত দিয়ে উল্টাভাবে আমরা ক্যারোটিড আর্টারি পালসেশনটা ফিল করতে পারব। Carotid artery is a very good site to assess the condition of the character and volume of the pulse, low volume বা high volume pulse অথবা পালসের বিভিন্ন ক্যারেক্টার যেমন অ্যানাক্রোটিক বা ডাইক্রোটিক পালস বা পালসাস অল্টারনেন্স, পালসাস ভিসপেরিয়েন্স, এই ধরনের অনেকগুলো পালস আছে, সেগুলো আমরা এই ক্যারোটিড আর্টারি অথবা ব্রাকিয়াল আর্টারিতে ভালো মতো ফিল করতে পারবো। তাহলে আমরা আপার লিম্বের পালসগুলো দেখলাম, আমরা রেডিয়াল পালস দেখলাম, রেডিয়াল ডিলে দেখলাম, ব্রাকিয়াল পালস দেখলাম সিমেট্রিক্যালি এবং ক্যারোটিড পালস দেখলাম এবং এই পালসগুলোতে আমরা রেট, রিদম, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, ক্যারেক্টার্স, ভলিউম এবং রেডিয়াল ডিলে 6টা জিনিস দেখেছি। এখন আমরা হলো যে লোয়ার লিম্বের পালসগুলো দেখব। লোয়ার লিম্বের পালসের ক্ষেত্রে আমাদের এখানে আছে ফিউমোরাল আর্টারির পালসেশন, পপলিটিয়াল আর্টারির পালসেশন, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র আর্টারির পালসেশন এবং আর্টারিয়া ডরসালিস পেডিসের পালসেশন। তো ফিউমোরাল আর্টারির পালসেশন যেটা, এটা দেখার জন্য আপনাকে পেশেন্টকে এক্সপোজ করতে হবে বা এক্সপোজ না করলেও আপনাকে দুইটা জিনিস পালপেশন করে বের করতে হবে, একটা অ্যান্টেরো সুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং পিউবিক সিম্ফাইসিস। ঠিক এর বিট পয়েন্টে 3 আঙুল দিয়ে ডিপলি আপনি এই পোর্শনটা পালপেট করবেন। ফিউমোরাল আর্টারি একটা বড় ভেসেল, যার জন্য দেখা যায় যে পালস খুব সহজেই এখানে ফিল করা যায়। একইভাবে লেফট সাইডেও আপনি অ্যান্টেরো সুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং পিউবিক সিম্ফাইসিসের মাঝখানে এইভাবে পালস ফিল করতে পারবেন। ফিউমোরাল আর্টারির পরে চলে আসে পপলিটিয়াল আর্টারি পালসেশন। পপলিটিয়াল আর্টারি পালসেশন ফিল করার ক্ষেত্রে যদি এরকম প্যান্ট পরা থাকে তাহলে একটু জিনিসটা কঠিন, কিন্তু যদি পেশেন্ট লুঙ্গি পরা থাকে বা এই জাতীয় কোনো থাকে তাহলে বিষয়টা সহজ। এখানে প্রসিডিউরটা আপনাদেরকে জানতে হবে। প্রসিডিউরটা হলো প্রথমেই পেশেন্টকে বলতে হবে যে আপনি পাটা ভাঁজ করেন এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে পাটা রেখে দিতে হবে। এখন এখানে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো ঠিক এইভাবে ঘুরে দুইটা থামকে টিবিয়াল টিউবারোসিটির উপর রেস্ট করে 3 আঙ্গুল দিয়ে পপলিটিয়াল আর্টারিকে ফিল করা। ঠিক একইভাবে লেফট সাইডে 120 ডিগ্রি মতো অ্যাঙ্গেল করে দুইটা থামকে আমরা টিবিয়াল টিউবারোসিটির উপরে ফ্লেক্স করব, করে পপলিটিয়াল ফোসাতে আমরা পপলিটিয়াল আর্টারি পালসেশনটা ট্র্যাক করার চেষ্টা করব মিডিয়াল থেকে ল্যাটারালি। এটা পাওয়াটা একটু কঠিন, সবসময় পাওয়া যায় না, কিন্তু আপনাকে তখন একটু ডিপলি পালপেট করতে হবে। আরেকটা উপায় আছে ফিউমোরাল আর্টারি এই করার, কিছু বইতে বলা আছে, সেটা হলো ঠিক উল্টাভাবে এইভাবে পা রেখে আপনি এইভাবে পালপেট করতে পারবেন। সাধারণত আমরা কনভেনশনালি এটাই প্র্যাকটিস করি, যেটা আমি এখন দেখাচ্ছি সেই একইভাবে। এতে কি হয় যে পেশেন্টের দিকে ব্যাক দেওয়া লাগে না, পেশেন্টের দিকে আসলে আমরা ফেস দিয়ে দেখতে পারি এবং আমাদের হাতটাও রেস্টিং থাকে। তাহলে পপলিটিয়াল আর্টারির পরে আমরা এই ফুটে আমরা কয়েকটা পালস দেখতে পারি। একটা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির পালসেশন, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির পালসেশন এবং আর্টারিয়া ডরসালিস পেডিসের পালসেশন। সাধারণত পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজে এই পালসেশনগুলো পালপেট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো খেয়াল করলে দেখবেন যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির পালসেশন আমাদের খুবই সহজ। আমরা দুইটা ম্যালিওলাসের ঠিক মাঝখানে আমরা 3 আঙুল দিয়ে এভাবে একটু সাপোর্ট দিয়ে নিব, নিয়ে আমরা এইভাবে পালপেট করব। এতে আমরা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির পালসেশনটা ফিল করতে পারবো। একই সাথে আমরা এটা সিমেট্রিক্যালিও করতে পারি। ডান হাত দিয়ে আমরা লেফট ফুটে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির পালসেশন ফিল করতে পারি। সিমেট্রিক্যালি ফিল করা যাচ্ছে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির পালসেশনের ক্ষেত্রে আমরা একইভাবে মিডিয়াল ম্যালিওলাস এবং টেন্ডন অ্যাকিলিসের ঠিক মাঝখানে এভাবে 3 আঙুল দিয়ে ফিল করতে পারবো। একই সাথে আমরা ডান হাত দিয়ে মিডিয়াল ম্যালিওলাস এবং টেন্ডন অ্যাকিলিসের মাঝখানে বাইল্যাটারালি আমরা দুইটা পালস ফিল করতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে আসলে দুইটা পালস সিমেট্রিক্যালি চলছে কিনা এবং তাদের দুইটার ক্যারেক্টার একই রকম আছে কিনা।
অনেক সময় আমরা পেশেন্টের ফুট এন্ডে গিয়ে এইভাবেও দুইটা পালস ফিল করতে পারি, সেটাও করাটা খুব একটা সহজ একটা বিষয়। একইভাবে অ্যান্টেরিয়র আর্টারি পালসেশন আমরা ফুট এন্ডে গিয়ে এভাবে ফিল করতে পারি। পরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্ট আর্টারি যেটা, সেটা হলো আর্টারিয়া ডরসালিস পেডিস। এই আর্টারিটা সাধারণত আমরা ফিল করি নেভিকুলার বোনের এগেনস্টে এবং বিটুইন দ্য টু ফিঙ্গার ওয়েব স্পেস আর টো ওয়েব স্পেসের যে দুইটা মাঝখানে যে স্পেসটা আছে, এখানে আমরা আর্টারিয়া ডরসালিস পেডিসের পালসেশনটা ফিল করতে পারি। আপনারা যদি খেয়াল করেন এই পেশেন্টের ক্ষেত্রে, এনাদের ক্ষেত্রে সাধারণত এই দুইটা আঙুলের বা দুইটা টোর, ফার্স্ট গ্রেট টো এবং সেকেন্ড টোর স্পেসের মাঝখানে একটু প্রক্সিমালি 3 to 7 সেন্টিমিটার দিকে যদি আমরা আসি, তখন আমরা এইখানে এরকম জায়গাতে একটু আমরা আর্টারিয়া ডরসালিস পেডিসের পালস পেতে পারি। এবং একই সাথে আমরা সিমেট্রিক্যালি দুইটা আর্টারিয়া ডরসালিস পেডিসের পালস এভাবেও ফিল করতে পারি পেশেন্টের ফুট এন্ডে দাঁড়িয়ে। তিন আঙুল ছাড়াও অনেক সময় বুড়ো আঙুল দিয়েও কিছু কিছু বইতে এভাবে পালস ফিল করার কথা বলা আছে, কিন্তু তিন আঙুল দিয়ে পালসটা ফিল করাটাই বেটার। ইন্ডিভিজুয়ালি এই পালসগুলো ছিল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পালসকে আমরা পালপেট করে দেখলাম যে এসে, এবং এদের অ্যানাটমিক্যাল লোকেশন এবং কোন বোনসের এগেইনস্টে আমরা ফিল করেছি সেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কিছু স্পেশাল পালস আছে যেটা দেখানোটা অনেকেই করতে বলে এবং একটা ডিলে বাকি আছে। সেটা হলো, একটা হলো রেডিও ফিমোরাল ডিলে। রেডিয়াল ডিলে আমরা যেভাবে দেখেছি, রেডিও ফিমোরাল ডিলেও আমরা ঠিক একইভাবে রেডিয়াল আর্টারির পালসটা যেভাবে ফিল করেছিলাম ওভাবে হাতটা রেস্ট করে ফিল করব এবং আরেক হাত দিয়ে আমরা তার ফিমোরাল আর্টারি পালস ফিল করব। সাধারণত কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা বা ক্ষেত্রে রেডিও ফিমোরাল ডিলেটা বেশি সিগনিফিক্যান্ট। সেকেন্ড আরেকটা পালস আমরা খুবই কমনলি দেখি, সেটা হলো পালসাস মানে কলাপসিং পালস। কলাপসিং পালসটা দেখার জন্য আপনাকে দুইটা জিনিস আগে পেশেন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার কোনো শোল্ডার বা ঘাড়ে এবং হাতে কোনো রকম ব্যথা আছে কিনা। যদি না থাকে তখন আমরা হাতটা এইভাবে তুলে ধরব এবং ফিঙ্গারের এই পোর্শন দিয়ে বা পাম দিয়ে আমরা তার রেডিয়াল পালসটা ফিল করব। দেন জিজ্ঞেস করব যে আপনার তো হলো যে ঘাড়ে অথবা হাতে কোনো ব্যথা নেই, ওনার কোনো ব্যথা নেই। তখন আমরা এখানে ঘাড়ে হাত দিয়ে আমরা এভাবে ফিল করতে করতে সাডেনলি আমরা হাতটা এভাবে তুলে দেব। এটাই দিস ইজ দ্য প্রসিডিওর টু সি দ্য কলাপসিং পালস। এটা সাধারণত আমরা অ্যারোটিক রিগার্জিটেশনের ক্ষেত্রে আমরা পজিটিভ পেতে পারি। ইরেগুলার পালসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পালস ডেফিসিটকে কাউন্ট করা। সাধারণত পালস ডেফিসিটের কাউন্ট করার নিয়ম হলো যে এখানে আপনাকে প্রথমেই স্যার যদি বলে যে আপনি পালস ডেফিসিট দেখেন, আপনাকে বলতে হবে যে স্যার আমাকে আরেকজন অ্যাটেন্ডেন্ট প্রয়োজন। তখন কি করতে হবে, এখানে সাইমultaneously আপনি রেডিয়াল পালস ফিল করবেন এবং আরেকজন অ্যাটেন্ডেন্ট সে হলো যে স্টেথোস্কোপ দিয়ে তার এপিক্যাল ইম্পালস ফিল করবে এবং দুইটার মধ্যে রেডিয়াল পালস এবং এপিক্যাল ইম্পালস এই দুইটার মধ্যে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা সেটা দেখতে হবে। সাধারণত এরকম যাদের অনেকগুলো পিভিসি হয়, প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা পালস ডেফিসিট পেতে পারি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পালস ডেফিসিট 6-এর বেশি হয় তাহলে এটা একটা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট রোল প্লে করে এবং অনেক সময় আমরা পেশেন্টকে ডিগক্সিন দিই। ডিগক্সিন দেওয়ার পরে তার আসলেই রেট কন্ট্রোল হচ্ছে কিনা বা রেসপন্স করছে কিনা এটা পালস ডেফিসিট দেখে কিন্তু বোঝা যায়। কারণ পালস ডেফিসিটে যদি 6-এর কম নেমে যায় ওষুধ খাওয়ার পরে বা ডিগক্সিনের পরে, তাহলে বোঝা যাবে যে তার সাকসেসফুল রেট কন্ট্রোল বা ডিজিটালাইজেশন হচ্ছে। তো পালস ডেফিসিট, আর যদি এটা পিভিসির কারণে হয় তাহলে পালস ডেফিসিট সাধারণত 6-এর কম থাকে, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এটা মোর দ্যান 6 থাকে। তো এগুলো আমরা পালস কার্ডিওভাস্কুলার সিস্টেমের একদম বেসিক এক্সামিনেশন, যেটা পালস এক্সামিনেশনগুলো আমরা দেখলাম যে পুরো সেন্ট্রাল এবং পেরিফেরাল পালস আমরা কী কী পালস দেখতে পারি, পালসে আমরা কী কী জিনিস দেখতে পারি এবং কিভাবে দেখতে পারি। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে ক্যারোটিড পালসের ক্ষেত্রে আমরা যখন পালসটা ফিল করছি
অনেক সময় যদি বলে এমন যে ক্যারোটিড পালসটা ফিল করো বা ক্যারোটিড পালসটাকে এক্সামিন করো, তখন কিন্তু ক্যারোটিড পালসটা আমরা যেভাবে ফিল করেছি, ক্যারোটিড পালসটা ফিল করার পরে কোনো ক্যারোটিড ব্রুই আছে কিনা এটা অনেক সময় এক্সামিন করতে বলে। তো ক্যারোটিড ব্রুই এক্সামিন করাটা খুবই সহজ। আপনাকে জাস্ট আপনার স্টেথোটা নিতে হবে এবং এখানে ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপের ডায়াফ্রাম দিয়ে পেশেন্টকে বলতে হবে যে হেল্ড এক্সপ্রেশন, আপনি নিঃশ্বাসটা নিয়ে ধরে রাখেন। তুমি শ্বাসটা নিয়ে একটু ধরে রাখো, দিয়ে এভাবে কোনো ক্যারোটিড ব্রুই যদি থাকে তাহলে আমরা সেটা ফিল করতে পারি। সো পালস এক্সামিনেশনে এই জিনিসগুলোই গুরুত্বপূর্ণ, আপনারা এইভাবে মোটামুটি ফলো করবেন। পালসের পরের সেকেন্ড স্টেপ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেকেন্ড স্টেপ হলো যে ব্লাড প্রেশারটাকে এক্সামিন করা। ব্লাড প্রেশার এক্সামিনেশন করা আসলে পরীক্ষাতে খুব কমই ফেস করতে হয়, কিন্তু তারপরে সবাইকে এই প্রসিডিওরটা জানতে হবে ফর রিয়েল লাইফ অ্যান্ড অলসো ফর এক্সাম। তো ব্লাড প্রেশার আমরা এক্সামিন করবো কোথায়? ব্লাড প্রেশার এক্সামিন করি আমরা সাধারণত ব্রাকিয়াল আর্টারি এখানে, এবং আমরা স্পিগমোম্যানোমিটার দিয়ে আমরা ব্লাড প্রেশার দেখি। ব্লাড প্রেশার মেশিনের অনেকগুলো টাইপ আছে, অ্যানেরয়েড স্পিগমোম্যানোমিটার বা মার্কারি, এটা আমরা সাধারণত বিভিন্ন দিয়ে দেখি। তো এটা হলো সবচেয়ে কমনলি ইউজড। এক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই যে অ্যাডাল্ট যে কাফ সাইজ, এটা 22 থেকে 32 সেন্টিমিটার, একটা অ্যাভারেজ সাইজের অ্যাভারেজ বিল্টের মানুষের জন্য এটাই সবচেয়ে আইডিয়াল, এবং এটা অলমোস্ট 60 to 80% কিন্তু কাভার করতে হবে। আমরা ব্রাকিয়াল আর্টারি থেকে ঠিক 1 সেন্টিমিটার উপরে আমরা বিপি কাফটা বাঁধবো। এবং খেয়াল করলে দেখবেন যে বিপি কাফের যে মিডিল পোর্শনটা, দুইটা টিউবের মাঝখানে আমাদের ব্রাকিয়াল আর্টারিটা থাকতে হবে। এরপরে আমরা স্পিগোম্যানোমিটারটাকে হার্টের লেভেলে ফিক্স করে দেব, এবং বেলুনটাকে তখন আমরা কাফটাকে ইনফ্লেট করব। কতদূর ইনফ্লেট করব? আমরা ব্রাকিয়াল আর্টারি বা ক্ষেত্র বিশেষে রেডিয়াল আর্টারি, যে কোনো একটা বললেই হবে। তার ব্রাকিয়াল আর্টারি বা রেডিয়াল আর্টারি আমরা ফিল করব এটার পালসেশন। এরপরে আমরা কাফটা, বিপি কাফের পয়েন্টটা বাড়াতে থাকবো একটা লেভেলে গিয়ে, যেমন ওর হলো যে 125-এ বা 30-এ গিয়ে ওর পালসেশনটা আমি আর পাচ্ছি না। যেই লেভেলে আমি পালসেশনটা অ্যাবসেন্ট হবে তার থেকে আমি আরও 20 অথবা 30 ওঠাবো, উঠিয়ে আমি ফিক্স করব। এখন এখানে দুইটা মেথড আছে, একটা পালপেটরি মেথড এবং একটা অসকালটেটরি মেথড। সাধারণত আমরা অসকালটেটরি মেথডে ব্লাড প্রেশারটা দেখি। তোর 130-এর কাছে যে আমি পালসটা অ্যাবসেন্ট পেয়েছি, তারপরে আমি আরও 20 থেকে 30 আমি 155, 60, 70-এ উঠিয়ে রাখছি। 20 থেকে 30 উঠালেই সেটা যথেষ্ট। এরপরে আমাকে আমার স্টেথোস্কোপটা প্লেস করতে হবে ব্রাকিয়াল আর্টারির ঠিক উপরে। দেন আমাকে এই মিটারটা, স্পিগোম্যানোমিটারটাকে 2 মিলিমিটার পার সেকেন্ড করে কমাতে হবে। এই ব্লাড প্রেশার অসকালটেট করার সময় প্রথম যেই লেভেলে সাউন্ডটা অ্যাপিয়ার করবে সেই লেভেলটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশারের লেভেল। অর্থাৎ কারোর যদি 130-এ যে প্রথম করটকফ সাউন্ড যেটা, সেটা অ্যাপিয়ার করে, ফার্স্ট করটকফ সাউন্ড, সেটা হলো তার সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং লাস্ট যেই লেভেলে যে যখন গিয়ে যে সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে যাবে সেটা হলো তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তবে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে করটকফ সাউন্ড 4, মানে 5টা স্টেজের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ, 5 ধরনের 5টা করটকফ সাউন্ড আছে। ফিফথ লেভেলে আসা মানে করটকফ সাউন্ড একদম ডিসঅ্যাপিয়ার করে যাও।
অনেক সময় দেখা যায় যে 4th থেকে 5th যে মাফলড হয় সাউন্ডটা, এইটা পুরো পিরিয়ডটাই মাফলড থাকে, 0 পর্যন্ত একটা মাফলড সাউন্ড পাওয়া যায়। সাধারণত অ্যারোটিক রিগার্জিটেশন বা এই ধরনের কন্ডিশনে এটা পাওয়া যায়। এরকম কন্ডিশন যদি হয় যেখানে কর্ড কফ সাউন্ড ডিসঅ্যাপিয়ারই করছে না, সেই কন্ডিশনে যেই লেভেল থেকে কর্ড কফ সাউন্ডটা মাফলড হয়ে গেছে 4 থেকে 5-এ, ওই লেভেলটাকেই আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধরে নিতে হবে। ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে ব্লাড প্রেশার মাপাটা আসলে আমরা সবাই পারি, কিন্তু ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে কিছু প্রি রিকুইজিট থিওরিটিক্যালি আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা কীভাবে ব্লাড প্রেশার মাপবো, বা একটা আইডিয়াল ব্লাড প্রেশারের জন্য আসলে আমাদের কি কি নিয়ম ফলো করা উচিত। প্রথমত, কখনোই কোনো পেশেন্টকে ব্লাড প্রেশার মাপার আগে তাকে কোনো স্ট্রেসফুল কন্ডিশন থেকে আসার পরে ব্লাড প্রেশার মাপা যাবে না। অন্তত 5 মিনিট পেশেন্টকে রেস্ট দিতে হবে। প্রেশার আমরা বসিয়েও মাপতে পারি বা শুয়েও মাপতে পারি, যে কোনো পজিশনে মাপতে পারি, বাট আইডিয়ালি যদি পসিবল হয় তাহলে বসিয়ে মাপাটাই বেটার, কিন্তু শুয়েও মাপতে পারি। এবং যেই হাতেই আমরা মাপি না কেন ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশার কিন্তু হাতটা বা সেই হাতটা আপনাকে হার্টের লেভেলে থাকতে হবে। বিপি কাপ সাইজ আমি অলরেডি বলেছি কি থাকতে হবে। অন্তত 30 মিনিট পেশেন্ট কোনো স্মোকিং, ক্যাফেইন বা এই ধরনের কোনো কিছু ইনটেক করেছে কিনা এবং কোনো স্ট্রেসফুল ঘটনা বা স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে গিয়েছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। পেশেন্টের কখনোই মিকচুরেশন বা ডেফিকেশনের কোনো রিফ্লেক্স থাকা যাবে না, এবং পেশেন্ট যদি বসে থাকে অবশ্যই দেখতে হবে সে যেন তার 2টা পা যেন রিল্যাক্স থাকে, কখনোই ক্রস লেগ করা অবস্থায় দেখা যাবে না। লাস্ট অফ অল, আইডিয়ালি ব্লাড প্রেশার আমরা 2টা আর্মেই মাপবো। যেভাবে আমরা লেফট আর্মে মাপলাম ঠিক একইভাবে আমরা রাইট আর্মে মাপবো, এবং 2টা আর্মের মধ্যে ডিফারেন্সটা 10 মিলিমিটার পর্যন্ত স্বাভাবিক, মানে নর্মাল, ফিজিওলজিক্যাল। কোনো হাতে যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং আরেক হাতে যদি কম থাকে, তাহলে যেইটা হায়ার ভ্যালু আমরা ওইটাকেই তার ব্লাড প্রেশার হিসাবে ধরে নেব। সো এইভাবে আমরা ব্লাড প্রেশারটা মাপবো বা মেজার করব। জুগুলার ভেনাস প্রেশারটা কী জিনিস, বা জেভিপি আমরা যেটা বলি আমাদের পরীক্ষার জন্য বা এক্সামিনেশনের জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জেভিপি হলো জুগুলার ভেনাস পালস, এবং এটা আমরা ইন্টারনাল জুগুলার ভেনে দেখি নেকে, এবং এটাতে আমরা অ্যাসেস করি রাইট হার্টের চেম্বারগুলোর মধ্যে তার রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা কেমন আছে। জেভিপি দেখার জন্য কিছু প্রিরিকুইজিট আছে। প্রথম প্রিরিকুইজিট হলো পেশেন্টকে পজিশন করা। পেশেন্টকে আমরা দেখেছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনে কিন্তু আমাদের পেশেন্ট পজিশনটা পুরোপুরি সুপাইন ছিল না, একটু কমফোর্টেবলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করা ছিল। তো সাধারণত 0 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনটা করা যায়। তো এই কন্ডিশনে পেশেন্টকে জুগুলার ভেনাস প্রেশার যখন আমরা ফিল করব, তখন পেশেন্টকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, এবং এরকম একটা কট, যদি পেশেন্ট সুপাইন অবস্থায় থাকে আমরা আমাদের অর্গানাইজিং এক্সামিনারকে বলবো যে স্যার আমরা পেশেন্টটাকে 45 ডিগ্রি করতে হবে, আই নিড এ কট, বা আমার বেডটাকে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে হবে। তো এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পজিশন করে নিব। করার পরে আমরা প্রথমেই, যেহেতু এখানে এনাফ লাইট আছে, এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে পেশেন্টের হলো যে হেডটাকে অপোজিট দিকে ঘুরিয়ে, যেহেতু আমরা অলওয়েজ রাইট সাইডে চেক করি জুগুলার ভেনাস পালস, ভালো মতো এখানে কোনো ভিজিবল পালসেশন আছে কিনা এইটা খেয়াল করতে হবে। যদি লাইট কম থাকে কোনো কারণে, সেক্ষেত্রে আপনারা যে কোনো টিউব লাইট ব্যবহার করতে পারেন, হ্যান্ড লাইট বা টর্চ লাইট ব্যবহার করতে পারেন, অবলিকলি এইভাবে ধরে এখানে দেখার চেষ্টা করতে পারেন। এখানে ভালো মতো খেয়াল করার পরে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের যেটা স্টার্নোক্লিডোমাস্টয়েডের ঠিক পেছন দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইনটা ওঠে মিডিয়াল সাইড অফ দ্য ক্লাভিকল দিয়ে, এবং স্টার্নোক্লিডোমাস্টয়েডের পেছন দিয়ে যে আবার উপরের দিকে এটা বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল ইন্টারনাল জুগুলার ভেইনটা চলে যায়। আমরা ইন্টারনাল জুগুলার ভেইনে দেখি, এক্সটার্নাল জুগুলার ভেইনে কখনোই দেখি না, বিকজ ইন্টারনাল জুগুলার ভেইনটা হলো একটা ভালভলেস ভেইন, এবং এটা রাইট অ্যাট্রিয়ামের সাথে ডিরেক্টলি অ্যালাইনমেন্টে থাকে, এবং সুপিরিয়র ভেন একেবারে থেকে রাইট অ্যাট্রিয়াম এবং ইন্টারনাল জুগুলার ভেইন একই লাইনে থাকে, এই জন্য এইটা রাইট অ্যাট্রিয়াল প্রেশারকে আরও ভালো ডিটেক্ট করা যায়। জেভিপি দেখার জন্য আমাদেরকে ইনস্ট্রুমেন্টের মধ্যে 2টা এরকম স্কেল লাগবে, ছোট স্কেল, এবং এইটা দিয়ে আমরা মেজারমেন্টটা করব। যেহেতু ওর একটা নর্মাল পার্সন, এবং নর্মাল পার্সনের সাধারণত জেভিপি নর্মালি থাকে, তো আমরা যদি একটা অবলিগেটরি ধরে নিই যে তার জেভিপি এই লেভেলে আছে, একটু রেস্ট আছে, বা আপনি এই লেভেলে জেভিপি দেখছেন, তখন আপনাকে শিওর হতে হবে যে আসলে এটা জুগুলার ভেনাস পালস নাকি ক্যারোটিড পালস, কারণ ক্যারোটিড পালসও এখানে দেখা যায়।
বা ড্যান্সিং ক্যারোটিড অ্যারোটিক রিগার্জিটেশন বা হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথিতে অনেক সময় এখানে ভিজিবল পালসেশন দেখা যায়। দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য প্রথমেই যে পালসেশনটা আমরা এখানে দেখছি সেটা আমাদেরকে একটু ফিল করতে হবে। সবসময় মনে রাখবেন যে ক্যারোটিড পালসটা কিন্তু মোর পালপেবল, জুগুলার পালসটা কিন্তু মোর নট পালপেবল বাট মোর ভিজিবল। আমরা জুগুলার পালসটাকে ভালো মতো দেখতে পারি, ক্যারোটিড পালসটাকে আমরা বেশি ফিল করতে পারি। আরেকটা উপায় হলো যে যদি কনফিউশন হয় যে আসলে পালসেশনটা কি ক্যারোটিড পালস না জুগুলার পালস, আমরা রুট অফ দ্য নেকে হাত দিয়ে এইভাবেও দেখতে পারি বা এইভাবে চাপ দিয়ে দেখতে পারি। যদি অবলিটারেটেড হয়ে যায় তাহলে এটা জুগুলার ভেনাস পালস, যদি অবলিটারেটেড না হয় তাহলে এটা ক্যারোটিড পালস। তো আমরা একটা আরবিট্রারি লাইন ধরে নিই যে তার এই লেভেলে একটা পালসেশন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজুয়াল। এখন আমরা এটাকে মেজার করব। কিভাবে মেজার করব? আমরা ফার্স্টেই ফিল করব তার জুগুলার নচ, এবং জুগুলার নচ ফিল করার পরে একটু নিচে এসে আমরা তার স্টার্নাল অ্যাঙ্গেলটাকে ফিল করব। স্টার্নাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ঠিক ভার্টিক্যালি একটা হলো যে স্কেলটা ধরব, এবং তার ঠিক রাইট অ্যাঙ্গেলে আমরা যেখানে জুগুলার এটা পাচ্ছি, জেভিপির ইম্পালসটা পাচ্ছি, সেখানে আমরা এভাবে ফিল করব। এটা উল্টা হয়ে গেছে। একটা কি হলো ম্যানোব্রি স্টার্নির এখানে আমরা একটা তার স্কেলটাকে ধরছি, এবং আরেকটা হলো জুগুলার জেভিপির যে আপার লিমিট আমরা দেখতে পাচ্ছি, সেই জেভিপির আপার লিমিট থেকে আমরা এটাকে একদম ভার্টিক্যালি ধরছি। এই ধরলে এখানে যদি আমরা এইভাবে দেখি যে তার লিমিটটা আসলে কত, এভাবে যদি আমরা দেখি তাহলে এখানকার মেজারমেন্টটা হবে এই মেজারমেন্টটা, অর্থাৎ যেই লেভেলে জেভিপি পাওয়া যাচ্ছে এই এই হলো যে স্কেলে যেই মেজারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেইটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি এই জায়গাটা একটা জুগুলার ভেনাস পালসেশন দেখে নিই এবং সেই অনুযায়ী যদি আমি ধরি, তবে দেখা যাচ্ছে যে এখানে এটা অ্যারাউন্ড 9 সেন্টিমিটারের মতো লেভেলে কাটছে, অর্থাৎ এই লেভেল পর্যন্ত এসে এই লেভেল পর্যন্ত দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য জুগুলার ভেনাস পালস বা জেভিপি তার মেজারমেন্ট। এটা নর্মাল হলো যে আপ টু 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার পর্যন্ত একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে থাকে ফ্রম দ্য ম্যানোব্রি স্টার্নাম। আর ম্যানোব্রি স্টার্নাম থেকে রাইট অ্যাট্রিয়ামের যে দূরত্ব এটা হলো 5 সেন্টিমিটার। তো আমরা তো এটা মেজার করতে পারি না, সো আমাদের হিসাবটা হবে যে রাইট অ্যাট্রিয়াম থেকে জেভিপি হলো হাইয়েস্ট হলো 9 সেন্টিমিটার, আর ম্যানোব্রি স্টার্নি থেকে জেভিপি নর্মাল লিমিট হলো আপ টু 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমরা জুগুলার ভেনাস প্রেশারটাকে রেইজড বলব। অনেক সময় এমন হতে পারে যে না আপনি নর্মাল পজিশনে পেশেন্টকে রাখার পরে আপনি কোনো জুগুলার ভেনাস পালস পাচ্ছেন না, কিন্তু জেভিপি যদি অ্যাবসেন্ট থাকে, যেমন এই পেশেন্টের আছে, তখন কিন্তু এই জুগুলার ভেনাস পালসেশন অ্যাবসেন্ট এই কথাটা একবারে বলে দেওয়া যাবে না। তখন কি করতে হবে, পেশেন্টকে একটু এক্সপোজ করে তার হেপাটোজুগুলার রিফ্লেক্সটা আমাদের দেখতে হবে। এটা পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি ধরা হয় যে আমরা কিভাবে হেপাটোজুগুলার রিফ্লেক্স দেখব। সেক্ষেত্রে নিয়ম হলো যে পেশেন্ট আপনার ডান হাত দিয়ে পেশেন্টের আম্বিলিকাল পজিশনে, আগে বলা হতো রাইট হাইপোকন্ড্রিয়াক এখন আর বলা হয় না, আম্বিলিকাল যে পজিশন বা আম্বিলিকাল যে কোয়াড্রেন্ট আছে বা আম্বিলিকাসের এখানে একটা সাস্টেইন প্রেশার ক্রিয়েট করতে হবে, এবং এই প্রেশারটা দিতে হবে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এবং এই প্রেশার দেওয়া অবস্থায় পেশেন্টের জেভিপি দিকে আবার খেয়াল রাখতে হবে যে তার জুগুলার ভেনাস প্রেশার বাড়ছে কিনা। আমরা অ্যারাউন্ড 20 সেকেন্ড এখানে করে রাখছি, এবং এরপরে আমরা দেখব যে তার যেটা জুগুলার ভেনাস প্রেশার ছিল সেটা আবার অ্যাপেয়ার করলো কিনা। যদি এমন হয় যে প্রেশার দেওয়ার পরে পেশেন্টের জুগুলার ভেনাস প্রেশার রেইজ করছে, সেটাও কিন্তু একটা নর্মাল লিমিট আছে। 10 থেকে 30 সেকেন্ড আম্বিলিকাল রিজিয়নে যদি আপনি প্রেশার দিয়ে রাখেন, তাহলে জেভিপি যদি রেইজড হয় সেই রেইজটা হবে নর্মাল ফিজিওলজিক্যাল ভ্যালু হবে, সে আপ টু 15 সেকেন্ড পর্যন্ত এটা জেভিপিটা রেইজ থাকবে এবং 3 সেন্টিমিটারের চেয়ে কম হবে। অর্থাৎ হেপাটোজুগুলার রিফ্লেক্স পজিটিভ আমরা তখনই বলবো যখন আফটার সাস্টেইন প্রেশার ইন দ্য আম্বিলিকাল রিজিয়ন
ফর মোর দ্যান 10 to 30 সেকেন্ড দেওয়ার পরে যদি কারোর জেভিপি মোর দ্যান 15 সেকেন্ড পারসিস্ট করে এবং হলো যে 3 সেন্টিমিটারের থেকে বেশি তার উচ্চতা বা হাইট হয়, সেক্ষেত্রে আমরা হেপাটোজুগুলার রিফ্লেক্সটাকে পজিটিভ বলব। জেভিপির অনেকগুলো ওয়েভ ফর্ম আছে। সাধারণত জেভিপির ওয়েভ ফর্মকে আমরা পালসের সাথে কোয়েনসাইড করে দেখি, তবে জেভিপির ওয়েভ ফর্ম আসলে এমবিবিএস লেভেলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু হেপাটোজুগুলার রিফ্লেক্স এবং জুগুলার ভেনাস পালসেশনের এই মেথডটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের পালস, ব্লাড প্রেশার এবং জুগুলার ভেনাস পালস কীভাবে দেখতে হয় এটা খেয়াল করলাম। এখন আমরা আমাদের মেইন ফোকাস পয়েন্টে আসবো, সেটা হলো প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। তো প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের মতোই আগের মতোই আমাদেরকে আবার আমরা যদি প্রথম থেকেই করি, যে প্রথমেই আমাদেরকে পেশেন্টকে আবার পজিশন করে নিতে হবে, প্রপার অ্যানাটমিক্যাল পজিশন। পেশেন্ট রেস্টিং হবে খুব রিল্যাক্সে এবং 30 ডিগ্রি পর্যন্ত আমরা সোপাইন রাখতে পারি বা একদম ফ্ল্যাট শোয়াতে পারি। আবার পেশেন্টকে এবার অ্যাডিকুয়েট এক্সপোজার করতে হবে আমাদের চেস্ট ওয়াল, এবং অ্যাডিকুয়েট এক্সপোজার করে নিলাম আমরা পেশেন্টকে, এবং তারপরে আমরা একটা স্ক্রিনিং, তার প্রাইভেসি মেনটেন করার জন্য একটা স্ক্রিনিং, এবং প্রয়োজন হলে আমরা অ্যাটেন্ডেন্ট এবং অ্যাডিকুয়েট লাইটে আমরা এক্সামিন করব। প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের প্রথম স্টেপ হলো ইন্সপেকশন, অর্থাৎ দেখা। এই ইন্সপেকশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্সপেকশন মানে যে শুধু আপনি প্রিকর্ডিয়ামই দেখবেন তা না বিষয়টা। কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা এক্সামিনেশন যখন করতে বলবে তখন অবশ্যই আপনি প্রিকর্ডিয়ামটাকে খুব ভালো মতো তার লেভেলে নেমে এভাবে বসে দেখবেন একটা সাইড থেকে। আরেকটা হলো আইদার ফুট এন্ড থেকেও আপনি দেখতে পারেন, অথবা হেড এন্ড থেকে দেখতে পারেন, কিন্তু লেভেলে দেখতে হবে। ইন্সপেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে শুধু প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের ইন্সপেকশনে আপনি অনেকগুলো কমন ফাইন্ডিংস পাবেন, বোথ ইন প্রিকর্ডিয়াম, এবং একই সাথে পেশেন্টের ওভারঅল কন্ডিশন আপনার কিছুটা দেখে নিতে হবে। কি কি আপনাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে কয়েকটা জিনিস অবশ্যই আপনাকে কিছু ক্লু দেবে। এক নম্বর হলো পেশেন্ট কি অবস্থায় আছে, তার অ্যাপিয়ারেন্স, পেশেন্টের ডিজনিক কিনা। সাধারণত হার্ট ফেলার থাকলে পেশেন্ট কিন্তু ডিজনিক থাকবে। দুই নম্বর হলো তার ডিকিউবিটাস, পেশেন্টের ডিকিউবিটাসটা আসলে কেমন আছে, সে কি মানে এই ধরনের ভাবে রেস্টিংভাবে খুব ইজিলি শুয়ে আছে, কারণ হার্ট ফেলার পেশেন্ট কিন্তু এভাবে শুতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তাহলে আপনার পজিশন চেঞ্জ করা লাগতে পারে, একটু 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এলিভেট করা লাগতে পারে। এবং একই সাথে এই সময় যখন আমরা ফুট এন্ডে যাব বা হেড এন্ডে যাব, তখন হাত এবং পায়ের দিকে খেয়াল করবেন যে তার কোনো ক্লাবিং আছে কিনা, এবং কোনো সাইনোসিস আছে কিনা, এবং ইডেমা আছে কিনা, হুইচ আর ভেরি মাচ রিলিভেন্ট টু কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন। শুধু প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের কথাও বললে তারপরেও আপনারা এই জিনিসগুলা সাবসিডিয়ারি আর কিছু আছে কিনা এটা খেয়াল করতে হবে। এরপরে প্রিকর্ডিয়ামে আমরা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনে কী কী দেখব। ফার্স্ট অফ অল আমরা প্রথমেই খেয়াল করব যে তার শেপ অফ দ্য চেস্ট কেমন, কোনো ব্যারেল শেপ চেস্ট আছে কিনা, বা পিজিয়ন চেস্ট আছে কিনা, বা কাইফোস্কুলোসিস আছে কিনা, এটা। দুই নম্বর হলো যে কোনো গাইনোকোমেশিয়া আছে কিনা, তার স্কিন কন্ডিশন কেমন, তার হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, যেমন মিড স্টার্নোটমি স্কার থাকতে পারে কারোর ভালভ রিপ্লেসমেন্ট বা বাইপাস সার্জারি করা হলে। কোনো হলো যে এপিক্যাল ইম্পালস, ভিজিবল কোনো এপিক্যাল ইম্পালস অ্যাপেক্সের রিজিয়নে দেখা যাচ্ছে কিনা, কোনো এপিগ্যাস্ট্রিক কোনো পালসেশন আছে কিনা, যেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হতে পারে, অথবা অ্যাওরটিক কোনো অ্যানিউরিজম থাকলে হতে পারে। কোনো সুপ্রাস্টার্নাল কোনো পালসেশন আছে কিনা, বা কোনো ভিজিবল জুগুলার ভেনাস পালস আপনি এখানেও দেখে নিতে পারবেন যে কোনো কিছু আছে কিনা। কারণ ইন্সপেকশনে আপনার কোনো লিমিট নেই, আপনি ইন্সপেকশনে 5 থেকে 10 সেকেন্ড সময় দিবেন এবং এখানে এই জিনিসগুলো দেখে নেবেন। তাহলে আমি যদি প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে ইম্পর্টেন্ট ইন্সপেকশন পার্টটা যদি আমি বলি, তাহলে অবশ্যই শেপ অফ দ্য চেস্ট, তার রেসপিরেটরি প্যাটার্ন এবং রেট সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। তার কোনো প্রিকর্ডিয়াল কোনো বাল্জ বা কোনো চেস্ট ডিফর্মিটি, কোনো স্কার মার্ক, কোনো এপিক্যাল ইম্পালস, অথবা কোনো হলো যে এপিগ্যাস্ট্রিক ইম্পালস, অথবা কোনো সুপ্রাস্টার্নাল ইম্পালস, এই ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমরা খেয়াল করব ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্সপেকশন। ইন্সপেকশনের পরে আমাদের সেকেন্ড পার্ট বা যে এই পার্টটা আছে সেটা হলো পালপেশন, অর্থাৎ এখানে আমরা পালপেট করে দেখব যে তার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে পালপেশনের জন্য আমরা কয়েকটা জিনিস ফিল করব। প্রথমেই এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে
পার্টটা সেটা হলো আপনাকে অ্যাপেক্স বিট পালপেট করতে হবে। পালপেশনের ক্ষেত্রে আমরা যখন অ্যাপেক্সে আমরা পালপেশনের ইসে যাব, আমরা অ্যাপেক্সে কয়েকটা জিনিস পালপেট করব। নাম্বার 1, আমরা তার অ্যাপেক্স বিটটা পালপেট করব। অ্যাসোসিয়েটেড তার অ্যাপেক্স বিটটা আমরা লোকালাইজ করব যে এটা কোন জায়গায় আছে, তার অ্যাসোসিয়েটেড কোনো ফ্রিল আছে কিনা, তার পালপেবল P2 বা পালমোনারি সাউন্ডটা বা পালপেবল P2 আছে কিনা, এবং তার কোনো এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা। তো আসেন আমরা প্রথমেই অ্যাপেক্স বিটটা পালপেট করাটা দেখি। এটা পালপেট করার জন্য অবশ্যই আপনাদের একটা মেজারিং টেপ লাগবে, এবং অনেকেই যেটা করেন পরীক্ষার হলে এরকম একটা মেজারিং টেপটা পুরোটা খুলে নিয়ে চলে যান। এটা করা যাবে না। সাধারণত আপনার মেজারিং টেপের 20 সেন্টিমিটার মতো আপনারা তুলে এটা গিট দিয়ে এইভাবে রেখে দিবেন, যাতে জিনিসটা একদম গোছানো থাকবে। কিন্তু যদি পুরাটা টেপ নিয়ে যান এটা খুলে যাবে, যা ম্যানেজ করাটা তখন ডিফিকাল্ট হবে। তো এইভাবে আপনারা টেপটাকে রেখে দেবেন, এটা আপনাদের মেজার করতে সুবিধা হবে। তো খেয়াল করেন যে আমরা যখনই অ্যাপেক্স বিট পালপেট করব, আমরা প্রথমেই এইভাবে ডান হাতটা দিয়ে আমরা আমাদের একটা লোকেশনে চেষ্টা করব বিটটা পালপেট করার, ফিল করার চেষ্টা করব আমরা যে আমরা কোনো পাচ্ছি কিনা। এই যে আমরা এখানে অ্যাপেক্স বিটটা তার ফিল করতে পারছি। অনেক সময় এমন হতে পারে যে আপনি অ্যাপেক্স বিট নাও পেতে পারেন। কারো যদি থিক মাস্কুলার ওয়াল হয়, ফিমেল পেশেন্ট হয় বা সিওপিডি পেশেন্ট হয়, সেক্ষেত্রে অ্যাপেক্স বিট পালপেট নাও করা যেতে পারে। এই ধরনের কন্ডিশন যদি হয় তখন পেশেন্টকে বলতে হবে একটু লেফট ল্যাটারাল পজিশন হতে, আমি একটু বাম পাশে কাত হতে বাবা, হ্যাঁ একটু বাম পাশে, হ্যাঁ পাশ হয়ে যায় সমস্যা, হ্যাঁ, এবং শ্বাসটা ছেড়ে বন্ধ রাখো। এইভাবে করলে যদি অ্যাপেক্স বিট ইমপালপেবল থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপেক্স বিট পালপেট করতে পারবো। আর আগে তাহলে অ্যাপেক্স বিট পালপেশন যদি আপনার কখনো অ্যাবসেন্ট থাকে, অনেকগুলো কারণ, ওবেসিটি, এমফাইসেমা অথবা বিলো দ্য রিপ কেস, এই ধরনের বিভিন্ন কন্ডিশনে কিন্তু আমরা, বা পেরিকার্ডিয়াল ইফিউশন, এমন অনেক কন্ডিশনে আমরা অ্যাপেক্স বিটকে ইমপালপেবল পেতে পারি। তো আমরা ওর অ্যাপেক্স বিটটা মোটামুটি এখানে ফিল করতে পারছি। এখানে ফিল করার পরে আমাদের প্রথম হবে এটাকে মেজার করা। তখন আমরা এক হাতে এই টেপটা, মেজারিং টেপটা নিব, এবং তখন আমরা যেহেতু অ্যাপেক্স বিট এখানে লোকেট করছি, এখান থেকে কিন্তু হাত ওঠানো যাবে না। এখানে আমরা অ্যাপেক্স বিটের ক্ষেত্রে আমরা এখানে লোকেশনটা নিব, এবং নেওয়ার পরে মিডলাইন পর্যন্ত আসলে কত সেন্টিমিটার হয় সেটা আমরা মেজার করব। সাধারণত বলা হয় যে অ্যাপেক্স বিট উইল বি 8 to 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন, অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, অ্যান্ড জাস্ট বিলো দ্য নিপল। ঠিক আছে, এখানে আমরা অ্যাপেক্স বিট পালপেট করব। অ্যাপেক্স বিট পালপেশনের সময় আমাদের একই সাথে ফিল করে নিতে হবে যে অ্যাপেক্স বিটটার নেচারটা কেমন। সেটা কি নর্মাল, নাকি সেটা ডিফিউজ অ্যাপেক্স বিট, নাকি ট্যাপিং অ্যাপেক্স বিট। ডিফিউজ অ্যাপেক্স বিট মানে কি, যদি এটা 3 সেন্টিমিটার থেকে বেশি এরিয়া নেয় অথবা একটার থেকে বেশি স্পেস, ইন্টারকোস্টাল স্পেসে যদি আপনি ফিল করতে পারেন, আমরা তখন সেটাকে ডিফিউজ অ্যাপেক্স বিট বলি। আর ট্যাপিং অ্যাপেক্স বিটটা যেটা ফিলটা হবে সেটা হলো পেশেন্টের যখন ফিল করবেন মনে হবে অ্যাপেক্স বিটটা আপনাকে এরকম একটা টোকা দিচ্ছে। ফাস্টার সাউন্ড যখন লাউড হয় মাইট্রাল স্টেনোসিসে, সেইটা যদি আমরা ফিল করতে পারি, সেই অ্যাপেক্স বিটটাকে আমরা বলি ট্যাপিং অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিটের আরও দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স আপনাদেরকে জানতে হবে। এক নম্বর হলো থ্রাস্টিং অ্যাপেক্স বিট এবং হিভিং অ্যাপেক্স বিট। থ্রাস্টিং অ্যাপেক্স বিট যেটা আপনি যদি ফিল করেন, হাতের দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে থ্রাস্টিং অ্যাপেক্স বিট যেটা, সেটা হলো ভলিউম ওভারলোডে হয়। এখানে যখন অ্যাপেক্স বিটটা ফিল করবেন, আপনার হাতটা কী হবে, এভাবে ধাক্কা মেরে উঠায় দেবে। খুবই ইল সাস্টেইন ফোর্সফুল অ্যাপেক্স বিট যদি হয়, সেটাকে আমরা বলি থ্রাস্টিং অ্যাপেক্স বিট, যেটা ভলিউম ওভারলোড লাইক অ্যারোটিক রিগার্জিটেশন বা মাইট্রাল রিগার্জিটেশনে আমরা পেতে পারি। সো আমরা যখন ফিল করব, আমাদের মনে হবে কি হাতটা অনেক দ্রুত ধাক্কা মেরে উঠিয়ে দিচ্ছে, ফিলটা এরকম, এই সেটাকে আমরা বলছি কি থ্রাস্টিং অ্যাপেক্স বিট। আরেকটা হতে পারে হিভিং অ্যাপেক্স বিট। সেটা কি, আমরা যদি একইভাবে ফিল করি, দ্যাট উইল বি এ সাস্টেইনড অ্যাপেক্স বিট। সেখানে কি হবে যে আপনি যখন হাত দিয়ে ফিল করবেন, অনেকটা সময় ধরে আপনার হাতটাকে উপরে উঠিয়ে রাখবে, এলিভেট করে রাখবে। তো দ্যাট উইল বি এ সাস্টেইনড অ্যাপিক্যাল ইম্পালস, এবং এটা আমরা পাবো প্রেশার ওভারলোডে।
হিভিং অ্যাপেক্স বিট আমরা পাবো প্রেশার ওভারলোডে লাইক অ্যাওরটিক স্টেনোসিস, এই ধরনের কন্ডিশন। তাহলে অ্যাপেক্স বিট আমরা ফিল করলাম। আমাদের সেকেন্ড আমরা এখন যেটা দেখব সেটা হলো তার কোনো থ্রিল আছে কিনা। এখানে পরীক্ষার হলে সবাই একটা জিনিস মিস করেন, সেটা হলো যে কোনো থ্রিল বা কার্ডিওভাস্কুলার সিস্টেমে থ্রিল বা হার্ট সাউন্ড অসকালটেট করার সময় অবশ্যই বাম হাতটা আপনাকে রাখতে হবে ক্যারোটিড আর্টারির পালসেশনে। ক্যারোটিড আর্টারির পালসেশনে আপনি বাম হাতটা রাখবেন এবং ডান হাত দিয়ে প্রথমে এপিক্যাল এরিয়া, তারপরে লেফট প্যারাস্টার্নাল রিজিয়ন, এরপরে আপার যে স্টার্নাল রিজিয়ন অর্থাৎ সেকেন্ড এবং অ্যারোটিক এবং পালমোনারি এরিয়াতে কোনো থ্রিল আছে কিনা এইভাবে ফিল করতে হবে। সাধারণত ফিঙ্গার বেড দিয়ে এই ফিলিংসটা সবচেয়ে ভালো ফিল করা যায়। আমি আবারও বলছি, ডেভিডসনে যেভাবে দেওয়া আছে, ডেভিডসনে এইভাবে হাতটা রেখে থ্রিল ফিল করার কথা বলা আছে। এই এই থ্রিল যদি আপনি পান, সেই থ্রিলকে অবশ্যই আপনাকে এই করতে হবে যে এটা কি সিস্টোলিক থ্রিল না ডায়াস্টোলিক থ্রিল। যদি পালসের সাথে কোইনসাইড করে বা ঠিক পালসের পরেই যদি থ্রিলটা পান তাহলে সেটা সিস্টোলিক থ্রিল, আর যদি এর পরে করে তাহলে এটা হলো ডায়াস্টোলিক থ্রিল। থ্রিলের পরে আমরা দেখব কি পালপেবল P2, অর্থাৎ তার P2 পালপেবল কিনা। এটা আমরা পালমোনারি এরিয়াতে দেখব। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, লেফট সাইডের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা জাস্ট 2 বা 3টা আঙুল দিয়ে এইভাবে ফিল করব। ফিল করলে আমরা তার P2 লাউড বা P2 পালপেবল কিনা এটা আমরা দেখতে পাবো। এবং লাস্ট যে পার্ট সেটা হলো এপিগ্যাস্ট্রিক পালসেশন। এটা ভিজিবলও যেমন আপনি দেখতে পারেন, আবার 3 আঙুল দিয়ে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ঠিক জিফিস্টার্নাল অ্যাঙ্গেলে 3টা আঙুল দিয়ে এইভাবে ফিল করে দেখতে পারেন যেখানে এপিগ্যাস্ট্রিক কোনো পালসেশন আছে কিনা। এবং আরেকটা জিনিস আছে লেফট প্যারাস্টার্নাল লিফট, সেটা আমরা ঠিক লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে হাতটাকে এইভাবে রেখে ফিল করব। যে আপনার যদি কারো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা পালমোনারি হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা পালপেবল P2, লেফট প্যারাস্টার্নাল লিফট এবং এপিগ্যাস্ট্রিক পালসেশন পেতে পারি। অনেক সময় লিন অ্যান্ড থিন পারসন হলে এপিগ্যাস্ট্রিক পালসেশন নর্মাল পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে আমি যদি একদম সামারাইজ করি তাহলে আমরা অ্যাপেক্স বিট দেখলাম, থ্রিল দেখার সময় আমরা কোইনসাইড করলাম পালসের সাথে, আমরা পালপেবল P2 দেখলাম, লেফট প্যারাস্টার্নাল হিপ দেখলাম এবং এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখলাম, যেটা আমরা ইন্সপেকশনে দেখছি, আমরা আবার পালপেশন করে দেখতে পেলাম। এখন আমরা আমাদের সবচেয়ে লাস্ট পার্ট কার্ডিও প্রিকার্ডিয়াম এক্সামিনেশনের, সেটা হলো অসকালটেশনে দেখব। অসকালটেশনে যাওয়ার আগে আমাদের যে এরিয়াগুলো আছে হার্টের 4টা এরিয়া, এই 4টা এরিয়া একটু মাথায় নিতে হবে। যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস যেখানে আমরা অ্যাপেক্স বিটটা পাচ্ছি, এটা আসলে আমাদের মাইট্রাল এরিয়া। এবং এখানে আমরা কয়েকটা জিনিস পরীক্ষাতে খেয়াল করব। এক নম্বর হলো আমরা এখানে ফাস্টার সাউন্ডটা সবচেয়ে ভালো পাবো এবং এটা একটা হাই পিচ সাউন্ড মোটামুটি, এই কারণে আমরা এটা স্টেথোস্কোপের ডায়াফ্রাম দিয়ে দেখব। অ্যাপেক্স বিট এর পাশাপাশি এখানে মাইট্রাল এরিয়াতে আমরা মিড ডায়াস্টোলিক মারমার পেতে পারি মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। সেটা একটা লো পিচ সাউন্ড, সেটা আমরা অবশ্যই স্টেথোস্কোপের বেল দিয়ে দেখব। এছাড়া থিওরিটিক্যালি জানার জন্য জেনে রাখা যে থার্ড হার্ট সাউন্ড এবং ফোর্থ হার্ট সাউন্ডও কিন্তু আমরা মাইট্রাল এরিয়াতে পেতে পারি এবং এটাও একটা লো পিচ সাউন্ড, সো এটাও আমরা বেল দিয়ে দেখব। এরপরে লেফট ফোর্থ প্যারাস্টার্নাল রিজিয়নের ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে, লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে আমরা যে এরিয়াটা পাচ্ছি সেটা হলো ট্রাইকাসপিড এরিয়া। সেখানে আমরা ট্রাইকাসপিড স্টেনোসিস বা ট্রাইকাসপিড রিগার্জিটেশনের যদি কোনো মারমার থাকে এবং কোনো ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের যে প্যানসিস্টোলিক মারমার এবং মাইট্রাল স্টেনোসিসের যে ওপেনিং স্ন্যাপ, এই জিনিসগুলো কিন্তু আমরা লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য লেফট প্যারাস্টার্নাল রিজিয়ন বা আমরা যেটাকে এরিয়া হিসেবে যদি বলি ট্রাইকাসপিড এরিয়া, এখানে আমরা এটা ফিল করতে পারবো। এরপরে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা আমাদের আরও দুটো এরিয়া আছে। আমাদের লেফট সাইডে হলো পালমোনারি এরিয়া, যেখানে আমরা পালপেবল P2টা ফিল করেছিলাম। ওখানে আমরা পালপেবল পালমোনারি এরিয়া, ওখানে আমরা পালমোনারি সেকেন্ড হার্ট সাউন্ডটার ভালো শুনতে পাবো, স্পেশালি পালমোনারি কম্পোনেন্ট, এবং ওখানে কোনো পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি রিগার্জিটেশন থাকলে তার মারমারটা আমরা ওইভাবে পেতে পারি। এবং লেফট সাইডে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা যেটা পাবো
রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস আমরা যেটা পাবো সেটা হলো অ্যারোটিক এরিয়া। তাহলে লেফটে আমরা 3টে এরিয়া পেলাম, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে মাইট্রাল এরিয়া, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে ট্রাইকাসপিড এরিয়া, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে পালমোনারি এরিয়া প্যারাস্টার্নাল রিজিয়নে, এবং রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য রাইট প্যারাস্টার্নাল রিজিয়নে আমরা অ্যারোটিক এরিয়া পাচ্ছি। অ্যারোটিক এরিয়াতেও আমরা সেকেন্ড হার্ট সাউন্ডের অ্যারোটিক কম্পোনেন্টটা ভালো শুনতে পাবো, এবং অ্যারোটিক স্টেনোসিস বা অ্যারোটিক রিগার্জিটেশনের কোনো মারমার থাকলে সেটা আমরা খুব ভালো মতো এখানে অডিবল হবে বা আমরা শুনতে পাবো। তো এখানে এই এরিয়াগুলো জানার পরে আমাদের প্রথম কাজ হবে কি, যে স্টেথোস্কোপটা দেখা এবং নিজের স্টেথোস্কোপটাকে জানা। দেখেন স্টেথোস্কোপ যেটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা কার্ডিওলজির স্টেথোস্কোপ। এখানে বড় সারফেস আপনারা সবাই জানেন যে এটা হলো ডায়াফ্রাম, আর পেছনের যে অংশটা এটা হলো বেল, যেটা আমরা লো পিচ সাউন্ড শোনার জন্য ব্যবহার করি। সাধারণত এখনকার কিছু নতুন স্টেথোস্কোপগুলোতে পেছনেও একটা ডায়াফ্রামের মতো লেয়ার লাগানো থাকে, কিন্তু পরীক্ষার হলে আপনারা অবশ্যই এই ডায়াফ্রামটা খুলে এখানে একটা কাভার নিয়ে বেলের মতো করে বেল তৈরি করে নিয়ে যাবেন, আর এই পাশটা ডায়াফ্রাম হিসাবে ইউজ করবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা স্টেথোস্কোপটাকে করব এবং আমরা সিকোয়েন্সিয়ালি প্রথমে তার ক্যারোটিড পালসেশন দেখব, এবং একই সাথে তার এপিক্যাল রিজিয়নে, যেটা আমরা আগে পালপেট করে ফিক্স করে নিয়েছি, আবার যদি পয়েন্ট ভুলে যান আগে পালপেট করে অ্যাপেক্সটাকে ঠিক করে নিয়ে আমরা এখানে পালপেট। তো অসকালটেশনে আমরা প্রথমে যখন দেখব যে মাইট্রাল এরিয়াটাকে অসকালটেট করব, এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখানে প্রথমে ফার্স্ট হার্ট সাউন্ডটা দেখব। মাইট্রাল এরিয়াটাকে আমরা যদি অসকালটেশনে করতেও বলে, আমরা পালপেট করে আগে মাইট্রাল এরিয়া বা অ্যাপেক্স বিটটা লোকেট করে নিতে পারি, করে আমরা ওখানে ফিল করব, এবং আমাদের বাম হাত থাকবে ক্যারোটিড পালসের এখানে। সাধারণত ফার্স্ট হার্ট সাউন্ডটা ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করে, এবং এখানে আমরা প্রথমে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড, স্পেশালি ফার্স্ট হার্ট সাউন্ডটা দেখব। তারপরে আমরা এখানে দুইটা মারমার বুঝতে চেষ্টা করব, একটা হলো মাইট্রাল স্টেনোসিসের মিড ডায়াস্টোলিক মারমার, একটা হলো মাইট্রাল রিগার্জিটেশনের প্যানসিস্টোলিক মারমার। যদি অ্যাপেক্স বিট বা আপনি না পান, সাউন্ড ঠিক মতো না পান, তখন পেশেন্টকে বলতে হবে বাবা তুমি একটু বাম পাশে কাঁথো, লেফট ল্যাটারাল পজিশন করে একইভাবে আবার ফিল করতে হবে। এবং এরপরে মিড ডায়াস্টোলিক মারমার শোনার জন্য, মারমার থাকুক আর না থাকুক, ঘুরিয়ে বেল দিয়ে আবার পালপেট করে এই অসকালটেট করে দেখতে হবে কোনো মিড ডায়াস্টোলিক মারমার আছে কিনা। আচ্ছা, এরপর আবার মিড ডায়াস্টোলিক মারমার বা অসকালটেট করার সময় পেশেন্টকে বেল দিয়ে যখন পি করবেন লেফট ল্যাটারাল পজিশনে, সেটা বলতে হবে কি একইভাবে আবার যে আপনি শ্বাস নেন, শ্বাস ছেড়ে বন্ধ রাখেন, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। আচ্ছা, এরপরে যদি আমরা মিড ডায়াস্টোলিক মারমার না পাই, তখন আমরা আবার নর্মাল ডায়াফ্রাম ওপেন করব, এবং সেখানে আবার আমরা এই মাইট্রাল এরিয়াতে দেখব কোনো মাইট্রাল রিগার্জিটেশনের মারমার আছে কিনা। এবং এখানেও আবার একইভাবেই করব কি, যে পেশেন্টকে বলবো যে আপনি লেফট ল্যাটারাল পজিশনে থাকেন, এবং এখানে যদি আমরা কোনো প্যানসিস্টোলিক মারমার না পাই, আমরা আবার পেশেন্টকে বলবো যে আপনি আবার শ্বাস ছাড়েন, শ্বাস ছেড়ে বন্ধ রাখেন। এবং এরপরে আমরা আস্তে আস্তে 2 স্টেপ অ্যাক্সিলার দিকে একটু করে দেখবো যে কোনো মারমার, এই মাইট্রাল রিগার্জিটেশনের মারমার যেটা, এটা এক্সিলার দিকে কোনো রকম রেডিয়েট করছে কিনা। সোজা। তাহলে এইভাবে আমরা মাইট্রাল এরিয়াতে পালপেট অসকালটেট করলাম, এবং মাইট্রাল এরিয়ার অসকালটেশনে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড দেখলাম, মিড ডায়াস্টোলিক মারমার ইন মাইট্রাল স্টেনোসিস আমরা পেতে পারি, যেটা একটা লো পিচ সাউন্ড, সেটা আমরা বেল দিয়ে দেখলাম, এবং মাইট্রাল রিগার্জিটেশনের কোনো প্যানসিস্টোলিক মারমার আছে কিনা এবং সেটা এক্সিয়ালতে রেডিয়েট করে কিনা সেটা আমরা দেখলাম। মনে রাখবেন লেফট সাইডের হার্ট ভালভ আমরা এক্সপিরেশনে ভালো শুনতে পাই, যে কোনো লেফট সাইডের হার্ট ভালভের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা একই সাথে এরপরে সেকেন্ড হার্ট সাউন্ড মাইট্রাল এরিয়ার পরে আমরা চলে আসবো ট্রাইকাসপিড রিজিয়নে, এবং এখানেও আমরা একইভাবে ট্রাইকাসপিড এরিয়াতে শুনবো। এরপরে আমরা চলে আসবো
পালমোনারি এরিয়াতে, এবং লাস্টে যে শুনবো আমরা অ্যারোটিক এরিয়াতে। এরপরে যদি কোনো অ্যারোটিক ভালভের হয়, কোনো প্যাথোলজি থাকে যেটা পরীক্ষাতে আসলে মাইট্রালের অ্যারোটিকটাই বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো একটু উঠে বসাবো পেশেন্টকে, আমরা উঠে বসাবো এবং লিনিং ফরওয়ার্ড করে পেশেন্টকে এইভাবে লিনিং ফরওয়ার্ড করে আমরা আবার তার বেজে অর্থাৎ অ্যারোটিক এরিয়াতে এবং লেফট প্যারাস্টার্নাল এরিয়াতে এবং অ্যারোটিক এরিয়াতে কোনো মারমার আছে কিনা আমরা দেখব। এবং এই ক্ষেত্রে আমাদের একই রকম এক্সপ্রেশন হবে যে শ্বাস নেন, শ্বাস ছেড়ে বন্ধ রাখেন, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। এবং এরপরে আমরা শ্বাস বন্ধ রেখে তার ক্যারোটিড যে অংশটা আছে, ক্যারোটিড আর্টারির উপরে একটু পালপেট করে দেখব যে কোনো সিস্টোলিক, অ্যারোটিক স্টেনোসিসের কোনো সিস্টোলিক মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা, অথবা অ্যারোটিক রিগার্জিটেশনের মারমার যদি আমরা পাই, ট্রাইকাসপিড রিজিয়নে কোনো মারমার তার পাওয়া যাচ্ছে কিনা, লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে, লোয়ার লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে। এবং অবশ্যই মনে রাখতে হবে এই পজিশন করার পরে পেশেন্টকে আবার শুয়ে দিতে হবে। এবং এটা মনে রাখতে হবে এই ম্যানুভারটা অ্যারোটিক ভালভের, অ্যারোটিক হার্ট বা হার্টের বেজ যেটা, অ্যারোটিক সাউন্ড যদি আমরা শুনতে চাই, অ্যারোটিক স্টেনোসিস বা রিগার্জিটেশন, সেটা আসলে আছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে পেশেন্টকে লিনিং ফরওয়ার্ড করে ব্রেথ হোল্ড আফটার এক্সপ্রেশন করে দেখতে হবে। এটা ছিল অসকালটেশনের পার্ট। আমাদের 4টে এরিয়ায় আমরা অসকালটেট করলাম এবং আমরা মারমারের ব্যাপারে খেয়াল রাখবো এবং মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা এবং সেটা কোইনসাইড করে কিনা, এটা আমরা হলো যে ইসের সাথে, পালসের সাথে অবশ্যই আমরা সবসময় কোইনসাইড করে দেখব। এবং ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড সাধারণত পাওয়া যায় না। ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা আমরা তার নেচার দেখব। আমরা জানি যে সেকেন্ড হার্ট সাউন্ড ইজ লাউড এবং সবচেয়ে লাউড কিন্তু তার অ্যারোটিক কম্পোনেন্টটা, কিন্তু এবং সেটার লোকেশন আমরা কোথায় সেটা আমরা দেখলাম এবং কিভাবে আমরা ম্যানুভার করে বিভিন্ন মারমার পেতে পারি। পরীক্ষাতে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই ধরনের এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো প্রেজেন্ট করা, স্পেশালি প্রিকর্ডিয়ামে যদি আপনাদের বলে যে একটা মাইট্রাল স্টেনোসিস প্রেজেন্ট করেন, তখন কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে সেটা ডিসক্রাইব করতে হবে এইভাবে যে অন অসকালটেশন অফ দিস পেশেন্ট, ফার্স্ট হার্ট সাউন্ড ইজ লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড ইজ নর্মাল, দেয়ার ইজ নো থার্ড or fourth heart sound, there is a low pitch localized rough rumbling mid diastolic murmur present in the apical region, best start with breath hold after expiration with the bell of the stethoscope, and there is presence of opening snap in the tricuspid area or left parasternal region. There is no other added sound. Other added sound bolte kono systolic leak, opening snap, systolic leak ba kono pericardial rub egulo nai, and there is no other added sound. Yes. So এটা আমরা যেটা এক্সামিনেশন করলাম, এটা তার প্রিকর্ডিয়াল এক্সামিনেশন ইজ কমপ্লিটেড এবং ইম্পর্টেন্ট যে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংসগুলো আমরা পেতে পারি সেটা আমরা দেখলাম। এরপরে যদি আরও কেউ কিছু অ্যাডভান্স চায় যে আর কিছু দেখতে চান কিনা, পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে, তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের সাথে তো এই ধরনের একটা দিতে হবে। তো আমরা যদি বলে যে প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের সাথে আপনি রিলিভেন্ট আর কিছু দেখতে চান কিনা, আমরা অবশ্যই দেখতে চাই। স্পেশালি আমরা প্রিকর্ডিয়াম অসকালটেশনের সাথে অবশ্যই পেশেন্টের লাং বেসটা দেখব। লাং বেসটা দেখার জন্য আমরা বলবো যে বাবা একটু উঠে বসো, আমরা এভাবে পেশেন্টকে বসাবো এবং তার বেস অফ দ্য লাংস, যেটা এলভিএফে কোনো বেজাল ক্রিপিটেশন আছে কিনা এটা আমরা শ্বাস ঠিক আছে, এভাবে আমরা বেস অফ দ্য লাংসটা দেখতে পারি। আর অ্যাডিশনাল আর দুইটা জিনিস বা তিনটা জিনিস আমরা দেখতে পারি। একটা হলো যদি জিজ্ঞাসা করে কোনো হেপাটোমেগালি আছে কিনা, দিস ইজ এ ফিচার অফ রাইট হার্ট ফেলার, কোনো স্প্লেনোমেগালি আছে কিনা, দিস ইজ এ ফিচার অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে থাকতে পারে, এবং পেশেন্টের আমরা বেডসাইড ইউরিন করে দেখতে পারি ইজ এ ফিচার অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তো দিস ইজ অল অ্যাবাউট প্রিকর্ডিয়াল এক্সামিনেশন অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন। এইভাবেই আপনাদেরকে এক্সামিন করতে হবে একটু মেথডিক্যালি, বারবার নিজেদের উপরে প্র্যাকটিস করবেন ইন দ্য প্রেজেন্স অফ অ্যান অবজারভার, তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। ধন্যবাদ।